অন্যদিকে আজ যেদিকে নজর রেখে চলতে হবে এই সিংহাসনের মহাসংগ্রামে ইস্তেহার প্রকাশ কংগ্রেসের লোকসভা ভোটে মোদির মোকাবিলায় ইতিমধ্যেই কংগ্রেস তাদের হাতিয়ার করবে ন্যায়কে, অর্থাৎ ন্যায় যোজনা, যেখানে ৬,০০০ টাকা প্রতি মাসে গরিবদের কাছে পৌঁছে যাবে। রাহুল গান্ধী ইতিমধ্যেই সেই ঘোষণা করেছে। এছাড়াও ইস্তেহারে আরও অনেক বিষয় উঠে আসবে, যে বিষয়ে রাহুল গান্ধী বিভিন্ন সময় টুইট করেছেন এবং বিভিন্ন জনসভায় বক্তব্যেও সেই কথাগুলো তিনি নিয়ে এসছেন। আজ ইস্তেহারে তার সর্বাঙ্গীন রূপটা ধরা পড়বে। কখন সেই ইস্তেহার সামনে আসছে এবং আর কি কি বিষয় সেখানে উঠে আসবে, দিল্লি থেকে জেনে নেব। আমাদের প্রতিনিধি দেবশ্রী সিনহা এই মুহূর্তে রয়েছেন ফোনে। দেবশ্রী, জানতে চাইব কংগ্রেস কখন তাদের এই ইস্তেহার প্রকাশ করতে চলেছে এবং ন্যায়ের পাশাপাশি আর কোন কোন যোজনা আর কোন কোন বিষয়গুলো মুখ্য জায়গায় রাখতে চলেছেন তাদের এই ইস্তেহারে তারা? দেখো, 11:45 কংগ্রেসের ইস্তেহার প্রকাশিত হবে এবং মনে করা হচ্ছে যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের যে মূল লক্ষ্য হচ্ছে ভোট পাওয়ার জন্য, সেই লক্ষ্যটি কিন্তু সাধারণ মানুষকে সামনে চোখে দেখানো, যে আপনারা কি কি সুবিধে পেতে পারেন ভবিষ্যতে এবং কি কি সুবিধে পাচ্ছেন না এই মুহূর্তে, সেই বিষয়গুলোকেই কিন্তু তুলে ধরতে চাইবে কংগ্রেস বলে মনে করা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে 33% মহিলা সংরক্ষণ, বেকারত্ব সমস্যা মেটানো, তার সঙ্গে সহজে ঋণ দেওয়া, যাতে যদি কেউ চায় নিজের ব্যবসা শুরু করার জন্য সহজে ঋণ দেওয়া, কৃষকদের ঋণ মুকুব করা এবং তাদের ভবিষ্যতের জন্য সহজে ঋণ দেওয়া, এই সব কিছুই কিন্তু মনে করা হচ্ছে যে এই ইস্তেহারে থাকবে। এবং তার সঙ্গে সেন্টার স্টেটের একটা রিলেশনশিপ, যেখানে ঠিক মতো যাতে সেন্টার থেকে যে অর্থ যোগান দেওয়া হয় সেটা যেন সাধারণ মানুষ অবধি পৌঁছতে পারে, সেই রকম বিষয়ও কিন্তু একটা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। একদমই 11:45 সেই সময়ের দিকে আমাদের নজর থাকবে। গরিবদের জন্য ন্যূনতম আয় থেকে মহিলা সংরক্ষণ, সব ক্ষেত্রে 18% জিএসটি ইত্যাদি নানা বিষয় কিন্তু ইস্তেহারে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে আজ বৈঠক রয়েছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবেন বিবেক দুবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রশাসনের উচ্চ পর্যায়ের এই বৈঠক এবং মূলত রাজ্য পুলিশের সঙ্গে, রাজ্য প্রশাসনের সঙ্গে কিভাবে কোঅর্ডিনেট করে চলবে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেই বিষয়টাই কিন্তু এই আজকের বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানতে পারা যাচ্ছে। এই সম্পর্কে আমরা আরো জেনে নেব। উজ্জ্বল রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে। উজ্জ্বল, জানতে চাইবো এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে এই বৈঠক প্রসঙ্গে? দেখো, একটা বিষয় যে কিছুক্ষণ আগে তিনি ঢুকলেন এবং এর মধ্যেই বৈঠক শুরু হয়ে যাবে। বৈঠকের যে মূল যে বিষয়, যে প্রথম দফার নির্বাচন, সেই প্রথম দফার নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করাটাই কিন্তু লক্ষ্য নির্বাচন কমিশনের। কিন্তু বিরোধীদের যে অভিযোগ করেছেন এবং এখনো পর্যন্ত একটাই অভিযোগ, যে এই জায়গায় দাঁড়িয়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে প্রধান অন্তরায় রাজ্যের পুলিশ বাহিনীদের আপত্তি ছিল এবং তারা কিন্তু নির্বাচন কমিশনের যখন ফুল বেঞ্চ সেখানে এসে উপস্থিত হয়েছিল তখন তাদের কাছে সেই অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু এখানে গতকালকের বৈঠকের পর কমিশনের তরফ থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যদি কোনো অভিযোগ থাকে জানাতে হবে এবং সবকটি বুথ স্পর্শকাতর, তিনি এটা বলতে চাননি। ফলত এই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রথম দফার নির্বাচন, সেই জায়গাতে মূল যেখানে রোগটা কোথায়, সমস্যা কোথায়, সেই সমস্যাগুলোকে বের করে সেখানে সমাধান করার জন্য কি করা যায় সেই পদক্ষেপ তিনি গ্রহণ করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া করার জন্য যা যা করা দরকার সেই নিয়ে মূলত একদমই নবান্নে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিবেক দুবে এবং বৈঠকও শুরু হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমরা অবশ্যই নবান্নের এই উচ্চ পর্যায়ের বৈঠকের দিকে নজর রেখে চলব। আলিপুরদুয়ারে 11 এপ্রিল রয়েছে ভোট এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বিভিন্ন এলাকায় চলল রুট মার্চ এবং পুলিশকে সঙ্গে নিয়ে এই রুট মার্চ চলে। আগামী 11 এপ্রিল আলিপুরদুয়ারে রয়েছে ভোট। 7 দফার মধ্যে প্রথম দফার যে ভোট, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি লোকসভা আসনেই হবে ভোট এবং তার আগে ভোটারদের আশ্বস্ত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু শহরের বিভিন্ন এলাকায় চলল আধা সেনার রুট মার্চ। দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির প্রবীণ নেতা প্রদীপ পটনায়ক। মোদী অমিত শাহর জন্যই প্রচার করবেন আস্থা নেই রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের উপর।
একসময় অবিভক্ত মেদিনীপুরে বিজেপির মুখ ছিলেন এই প্রদীপ পট্টনায়ক। তার হাত ধরেই মেদিনীপুরে জায়গা করে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই প্রবীণ নেতা এখন দলের মধ্যেই কোণঠাসা। বিজেপির ন্যাশনাল কাউন্সিল এবং রাজ্য কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাকে কোনো সভা সমাবেশে দেখতে পাওয়া যায় না। দিলীপ ঘোষের পাল্টা মন্তব্য, বিজেপির উন্নয়নের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না প্রদীপ পট্টনায়ক। আদর্শকে নিয়ে এসেছিল, আর আমি যেদিন বিজেপিতে এসেছিলাম সেদিন হয়তো উনি কোথায় হাফ প্যান্ট পরে ঘুরছিলেন। উনি বিজেপির সম্বন্ধে জানতেনও না। তো এখন 2-2.5 বছরের মধ্যে উনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন যে ওনাকে স্টেট জেনারেল সেক্রেটারি করা হলো, স্টেট প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এবার লোকসভা প্রার্থীও করা হলো। তো আমার কথা একটাই যে ওনাকে অমিত শাহজি যেটা ভুল করতেন, উনি 22+ কেন 41+ হয়ে যেত যদি ওনাকে সব জায়গায় যদি পুরো পশ্চিমবাংলাতে যদি ওনাকে দাঁড় করানো যেত। অনেক কার্যকর্তা আজকে যে বিজেপির গতি, যে বিস্তার, সেটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছেন না, বুঝতে পারছেন না, তাই তারা একটু অসহায় ফিল করছে। প্রদীপ পট্টনায়ক সবার ক্যান্ডিডেট ছিলেন, রেজাল্ট কী হয়েছে কথাবার্তা বলার লোকে ভেবে করা উচিত।